রহমানির রহিম। গত ক্লাসে আমরা করেছিলাম, আমরা নেক্সট একটা প্রজেক্ট কিভাবে ইনস্টল দিতে হয় সেটা দেখেছিলাম, এবং আমরা জানি যে আমাদের প্রজেক্ট আমরা টাইপ স্ক্রিপ্ট, টেলভিন সিএসএস এবং নেক্সট এই তিনটা বিষয় রেখেছি, যাতে আমরা তিনটা দিয়ে কাজ করতে পারি। ঠিক আছে, তো এইটা আবার সেই প্রজেক্টটা। তো আজকে আমরা একটু ফোল্ডারের সাথে পরিচিত হয়ে নিই যে ফোল্ডার গুলো কেমন। তো যখন আমি নেক্সট ইনস্টল দিয়ে ফেলবো, তখন আমার একদমই যে বাইরে যে ফোল্ডার গুলো, এটা আমি বলি গিট ইগনোর। এই ফাইলটা হচ্ছে আমি যে গিটহাবে তুললাম, সেই গিটহাবে কোন কোন ফাইলগুলো যাবে না। কারণ দেখো, আমরা যে নোড মডিউল, এটা কিন্তু একটা প্যাকেজ। তারপর হচ্ছে যে আমরা যখন বিল্ড করবো, তখন নেক্সট নামে একটা ফোল্ডারের মধ্যে এটা বিল্ড হবে, আমরা দেখবো। তারপরে আমাদের যে ডট ইএনবি, মানে যে আমাদের পাসওয়ার্ড ক্রেডেনশিয়াল গুলো যে থাকবে, ডট ইএনবি ফাইল, এইগুলো কিন্তু আমরা গিটহাবে তুলতে চাই না, কারণ গিটহাব তো প্রায় পাবলিক। তা আমি যদি এগুলো দিয়ে দিই গিটহাবে, তাহলে কি হবে, সবাই এটা দেখে ফেলবে। এই জন্য আমরা গিট ইগনোর ফাইলের মধ্যে যে ফোল্ডার গুলো এই যে ইগনোর করছি, সেই ফোল্ডার গুলো কি যাবে না, গিটহাবে যাবে না, সেটা এখানে লেখা আছে। এই যে বিল যাবে না, নেক্সট যাবে না, তারপরে যে নোট মডিউল যাবে না, ইয়ার্ন যাবে না, ডট ইএনবি যাবে না, দেখছো, এই জিনিসগুলো যাবে না। আচ্ছা, নেক্সট config.ts হচ্ছে নেক্সট.js এর যদি কোনো কনফিগারেশন থাকে, তাহলে সেটা আমরা এখানে লিখবো। এটা হলো বিষয়। আর এখন যেহেতু আমরা টাইপ স্ক্রিপ্ট ইনস্টল দিছি, তাই আমরা খেয়াল করতেছি সবকিছু কিন্তু টিএস এ দেওয়া, মানে কোনো জেএস বলতে আর কিছু নাই। পুরো প্রজেক্টটা এখন জাভাস্ক্রিপ্ট, টাইপ স্ক্রিপ্ট। ঠিক আছে। আচ্ছা, কিন্তু খেয়াল করে দেখো, ওই ভিতরে কিন্তু সেই জাভাস্ক্রিপ্টই লেখা, তার মানে ঘুরে ফিরে একই জিনিস। আচ্ছা, তাহলে এই ফাইলটার কাজ হচ্ছে, আমরা যদি নেক্সট.js এ কোনো কনফিগারেশন করতে চাই, যেমন ধরো আমরা চাচ্ছি যে ইম্পোর্ট স্টেটমেন্ট দিব না, ওই যে আমরা যে করি ইম্পোর্ট, এই টাইপের ইম্পোর্টটা, এটা আমরা করবো না। আমরা ধরো করবো ওই যে ওই মডিউল ইম্পোর্ট, যেটা ওই যে কনস্ট্যান্ট ইকুয়াল টু রিকোয়ার, ওটা হচ্ছে আদি ইম্পোর্ট সিস্টেম, যেটা ওইটা করবো। তাহলে এটা আমাকে এখানে ডিফাইন করে দিতে হবে যে আমি কোন টেকনিকে সেটা করবো। এই কাজগুলা নেক্সট কনফিগ করে। ট্যাগ এন্ড ট্রানজেকশনের মধ্যে আমরা দেখতে পারবো আমাদের স্ক্রিপ্ট গুলা কি, আমরা ডেভেলপমেন্টে যে রান করবো সেই স্ক্রিপ্ট গুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা বিল্ড যখন করবো, মানে আমাদের প্রজেক্ট যখন ফাইনাল, তখন আমরা বিল্ড করবো। বিল্ড করে স্টার্ট দিলে ওই বিল্ড ফোল্ডার থেকে রান হবে, তার মানে ওটা একদম প্রোডাকশন রেডি, ওটা আমরা সার্ভারে তুলতে পারবো। আর আমরা ডেভেলপমেন্টের জন্য এইটা চালু করে দিব, তাহলে আমরা যে কোনো কাজ করলে ওই আপডেটটা দেখাবে। আচ্ছা, কি কি প্যাকেজ আছে, রিয়াক্ট ডট নেক্সট, টাইপস্ক্রিপ্ট, নোডের টাইপ, রিয়াক্টের টাইপ, রিয়াক্ট ডমের টাইপ, পোস্টসিএস এবং টেইলভিন। ঠিক আছে। আচ্ছা, গেল। পোস্টসিএস হচ্ছে এটা পোস্টসিএস এর কনফিগারেশন। আমরা জানি টেইলভিন, পোস্টসিএস টা টেইলভিন কে নিয়ে কাজ করবে, মানে পিছনে চেঞ্জ করে দিবে। সেই জন্য এখানে প্লাগইনের মধ্যে টেইলভিন সিএসএস দেওয়া আছে। যদি কোনো পোস্টসিএস রিলেটেড কনফিগারেশন থাকে, সেটা আমরা এখানে করব। readme.md হচ্ছে ওই যে গিটহাব থেকে আসছে, মানে গিটহাবে তোমার এটা, মানে এটার ম্যানুয়ালটা কি হবে সেটা এই readme.md এর মধ্যে লেখা আছে। এটা নেক্সট.js প্রজেক্ট যখন তুমি ইনস্টল দিবা, বাই ডিফল্ট একটা তৈরি করাই থাকে। তুমি যদি চাও যে গিটহাবটা আরো সুন্দর করতে, মানে কিভাবে মানুষের যাতে তোমার কোডটা কিভাবে কি করতে হবে জানে, তখন তুমি রিডমি ফাইলের মধ্যে সেটা লিখবা। ঠিক আছে। টেইলউইন কনফিগ এর মধ্যে টেইলউইনের যাবতীয় কনফিগ গুলো আছে। যেমন ধরো এই মুহূর্তে কি আছে দেখো, টেইলউইন এখানে বলে দেওয়া আছে যে সোর্স পেজ, এই যে সোর্স পেজ, সোর্স কম্পোনেন্ট, সোর্স অ্যাপ, এর মধ্যে যা যা থাকবে সবকিছুকে টেইলউইন কি করবে, টেইলউইনের ক্লাসগুলা সে কম্পাইল করবে। এটা যদি এখানে না দেওয়া থাকতো, তাহলে কিন্তু আমরা সোর্সের মধ্যে আমরা টেইলউইন ক্লাস লিখতে পারতাম না। এখন সে দেখবে ঘুরে ফিরে যে এই অ্যাপের মধ্যে টেইলউইন ক্লাস লিখছি কিনা, লিখলেই সেটাকে কি করে দিবে, অটোমেটিক সিএসএস এ কনভার্ট করে দিবে। তার মানে এই ফোল্ডার গুলো এখানে ইনেবল করা আছে, দেখো খেয়াল করে দেখো, সোর্স, অ্যাপ আছে, দেখো অ্যাপের মধ্যে সব সব জেএসটিএস সব ফাইল, সোর্স পেজের মধ্যে সব, সোর্স কম্পোনেন্টস এর মধ্যে সব, এগুলো কি করা আছে, অলরেডি ইনক্লুড করা আছে। ঠিক আছে। আমি এখানে একটা কাজ করতে চাই, সেটা পরে করবো। টিএস কনফিগ কি টাইপ স্ক্রিপ্টের যাবতীয় কনফিগারেশন। আমরা জানি টাইপ স্ক্রিপ্ট কি করে, পিছন দিয়ে জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে কি করে ফেলে, টাইপস্ক্রিপ্ট ফাইলটাকে জাভাস্ক্রিপ্টের পিছন দিয়ে কনভার্ট করে ফেলে, তাই না? ওই কনফিগারেশন গুলো এখানে আমরা পাবো। যেমন আমরা একটু যদি বুঝতে চাই, যেমন ধরো কি কি ফাইল ইনক্লুড থাকবে টাইপস্ক্রিপ্টে, দেখো আমরা সব ইনক্লুড করছি। দেখো মানে যত টিএস ফাইল থাকবে, যত টিএস যত কিছু, এবং শুধুমাত্র নোড মডিউল বাদ দেবে, কারণ নোড মডিউলের মধ্যে কিন্তু জেএস থাকতে পারে, টিএস থাকতে পারে। ওটাকে কনভার্ট করলে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন করাপ্ট করবে। এজন্য এটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, এক্সক্লুড। নোড মডিউলের কোনো টাইপস্ক্রিপ্ট থাকলেও সেটা জাভাস্ক্রিপ্টে কনভার্ট হবে না। কনভার্ট হবে কোনগুলো, আমরা এই যে অ্যাপের মধ্যে যা লিখবো, এই দেখো আমরা লিখছি যে টিএসএক্স, তাহলে এটা কি হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে জাভাস্ক্রিপ্টে। কোথায় কনভার্ট হবে, এই যে পাথ দেওয়া আছে, মানে সোর্সের মধ্যে সবকিছু কনভার্ট হয়ে যাবে। এই যে হয়ে টার্গেট এখানে যেহেতু নাই, এই যে আছে টার্গেট, টার্গেট দেওয়া আছে ES15, তার মানে আমরা জাভাস্ক্রিপ্টে
টাইপস্ক্রিপ্টে যা যা লিখবো সবকিছু এটা ES15 বা 17 অনুযায়ী জাভাস্ক্রিপ্টে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, এই কনফিগারেশনটা এখানে লেখা আছে। আশা করি আমরা এটা বুঝতে পারছি। ইয়ার্ন লকটা আসছে কোত্থেকে? ইয়ার্ন লকটা আসছে যে আমার যে npm প্যাকেজটা, আমি npm এর মাধ্যমে প্যাকেজগুলো সাধারণত ইনস্টল দেই না, আমি দেই ইয়ার্ন এর মাধ্যমে। এজন্য এটা ইয়ার্ন লক একটা ফাইল আসছে। ঠিক আছে, আচ্ছা গেল। এখন আসি সোর্সের মধ্যে। সোর্সের মধ্যে অ্যাপ, এই অ্যাপের মধ্যে যে পেজ যে ফাইলটা আমরা যেটা রান করি, দেখো আমরা রান করে দিচ্ছি। তাহলে আমরা রান করবো কিভাবে এটা কিন্তু আমরা জানি, গিট ব্যাশের মাধ্যমে রান করছি। এই দেখো রানের স্ক্রিপ্ট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে টেপ। তার মানে আমরা এখানে দেবো ইয়ার্ন রান ডেভ, আর তোমরা দিবে npm রান ডেভ, যেটাই দাও তোমাদের কাজ করবে। ইয়ার্ন রান ডেভ দিলাম, তাহলে এই ডেভেলপমেন্ট সার্ভারটা রান হবে। কি বলতেছে? আচ্ছা এখানে আচ্ছা আমাদের আগে একবার ইয়ার্ন ইনস্টল দিতে হবে, যেহেতু এটা আমাদের ইয়া ফাইল। এই যে এখানে কিন্তু আমাদের নোড মডিউল ফোল্ডার নাই, দেখতে পাচ্ছ? আমার নোড মডিউল যেহেতু নাই, তার মানে আমাদের একবার ইয়ার্ন ইনস্টল দিতে হবে। তোমাদের npm ইনস্টল দাও, তাহলে npm দিয়ে কমান্ড দিতে হবে। আমি দিলাম ইয়ার্ন দিয়ে, এই জন্য ইয়ার্ন দিয়ে কমান্ড দিব। ইয়ার্ন আর npm একই, খালি ইয়ার্ন হচ্ছে একটা প্যাকেজ, এই আর কি। এই যে আমি এখন ইনস্টল দিচ্ছি, এই যে এখন দেখো নোড মডিউল ফোল্ডার তৈরি হয়ে গেল, পাবলিক ফোল্ডার তৈরি হয়ে গেল। নেট স্পিড আজকে অনেক হাই। আচ্ছা তাহলে আমি ইয়ার্ন রান ডেভ দিলে রান হওয়ার কথা। এই যে আমার প্রজেক্টটা লোকাল হোস্ট 3000 এ রান হয়েছে। তাহলে আমি এটা এখন ব্রাউজ করলে আমি দেখতে পারবো। এই যে পিছনে কম্পাইল হচ্ছে, দেখছো? এই যে থার্মো প্যাক করতেছে। এই যে হ্যালো ওয়ার্ল্ড 2, দেখছো? এটা ইগনোর করে, এটা ডেভেলপমেন্ট মোডে আসবে, প্রোডাকশন মোডে এটা আসবে না, টেনশনের কোনো কারণ নেই। এই হ্যালো ওয়ার্ল্ড 2 এখন এটা একটু আমি সাইড বাই সাইড রাখলে যদি দেখতে চাই, তাহলে দেখবো যে এটা কোথা থেকে আসতেছে। এই যে আমরা বললাম কি, আমাদের সবকিছু কিন্তু এই সোর্স অ্যাপের মধ্যে আছে। তার মানে অ্যাপের মধ্যে ফাইলগুলো থেকে এখানে আসতেছে মূলত। এই যে এটা দেখা যাচ্ছে, এই প্রিন্টটা। তো আমরা দেখি এটা কোথায় আছে, এই যে page.tss, এইটার মধ্যে যে কম্পোনেন্টটা লেখা আছে, এই যে এটা কিন্তু একটা রিয়াক্ট কম্পোনেন্ট, তুমি দেখতে পাচ্ছ রিয়াক্ট, সিম্পল রিয়াক্ট। এই যে ভিতরে হ্যালো ওয়ার্ল্ড 2 আছে, এজন্য 2 আসছে। তুমি হ্যালো ওয়ার্ল্ড 3 দাও, এই যে 3 এসে গেল, দেখছো? আমি কিন্তু কিছু করি নাই, জাস্ট 3 দেওয়ার মাত্রই 3 হয়ে গেল, কত সুন্দর। আচ্ছা আমি দিলাম যে জেন জেট, এই যে জেন জেট, দেখছো? তার মানে এখান থেকে এটা পাচ্ছে মূলত, এই page.tss থেকে। তার মানে আমাদের যত মানে আমরা ভিজুয়াল যা থাকবে সবকিছু আমরা অ্যাপ ফোল্ডারের মধ্যে লিখবো। এখানে সিএসএস টা কাজ কি? গ্লোবাল সিএসএস, মানে গ্লোবাল যে সিএসএস গুলা, সেটা দেখো এই যে পেজের মধ্যে, এই যে লেআউটের মধ্যে ইনক্লুড করা আছে, দেখছো? আচ্ছা এই লেআউট কি, পেজ কি, এটা আমরা পরের ক্লাসে আস্তে আস্তে আসবো। ঠিক আছে, তাহলে আজকে আমরা এতটুকু বুঝলাম যে কোন ফোল্ডার দিয়ে আসলে কি হচ্ছে, এটা আমরা বুঝলাম। তো আজকের মতো এইটুকুই আর কি থাকলাম।